নানা ভোগান্তি আর বিড়ম্বনা শেষে হজ করে দেশে ফিরে দিনের পর দিন অপেক্ষা করেও লাগেজ পাচ্ছেন না অনেক হাজি। 2 তারিখ থেকে এখানে আমরা আছি এই বিমানবন্দরে, খুবই কষ্টতে আছি আমরা, এখনো আমরা ব্যাগ ট্যাগ পাইনি। আমরা বলি যে আমাদের মালপত্র দেন, কোনো কাজে দিব 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 কবে হবে এ পর্যন্ত কোনো কিছু খোঁজ নেয় না। বাংলাদেশ বিমানটা এটাই মার দিচ্ছে বেশি, সৌদি এয়ারলাইন্স যেটা আসতেছে সুন্দরভাবে পাচ্ছে লাগেজ। কর্তৃপক্ষ বলছে বিষয়টি নিয়ে কিছুই জানেন না। এই বিষয়টা আসলে আমার জানা নেই। আমি আমার যে 2 তারিখ থেকে যে লাগেজ পাই না, আমরা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে অস্থিতিশীল করার যত ষড়যন্ত্রই হোক, কোনোভাবেই তা সফল হতে দেওয়া হবে না, মিরপুর সেনানিবাসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ইসলামী সংগঠনগুলোর মধ্যে গোপন আতাতের অভিযোগ, অস্ত্র তৈরির প্রশিক্ষণও একই জায়গায়, কারিগরদের সন্ধানে মাঠে নামল পুলিশ। মানবতা বিরোধী অপরাধ মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসাইন ও কিশোরগঞ্জের মুসলিম প্রধানের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত, গণহত্যা সহ 6টি অভিযোগ। মেডিকেলের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে র্যালি, পুলিশের বাধা, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট। এবং ঢাকার কেরানীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে এবং সৎ ছেলেকে শ্বাসরোধে হত্যা, একজন আটক। নানা ভোগান্তি আর বিড়ম্বনা নিয়ে হজ শেষে দেশে ফেরার পরও স্বস্তিতে নেই হাজিরা। দীর্ঘ 5 দিন, কেউ কেউ তারও বেশি সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালে দিন কাটাচ্ছেন নিজের লাগেজের অপেক্ষায়। দিনের পর দিন এই অবস্থা চললেও হজ কর্তৃপক্ষ বলছেন তারা এ বিষয়ে কিছুই জানেন না। তবে অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানালেন তারা। বিমানবন্দর ঘুরে এসে হাজিদের এই বিড়ম্বনার কথা জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। 2 তারিখ থেকে এখানে আমরা আছি এই বিমানবন্দরে, খুবই কষ্টতে আছি আমরা, এখনো আমরা ব্যাগ ট্যাগ পাইনি। আর আমরা পড়ে আছি এই জন্যই, আমাদের ছলফলের জন্য কিছু বাজার আছে। খুবই দুঃখ পড়ে গেছে। হজ থেকে ফিরে পবিত্র ভূমির খেজুর আর জমজমের পানি পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ভাগাভাগি করতে কার না ইচ্ছে করে, এরাও ব্যতিক্রম নয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শত বিড়ম্বনা মোকাবেলা করে দেশে ফিরতে পারলেও নিজের লাগেজটি পাননি এখনো। গত 5 দিন ধরে বিমানবন্দরে এক কাপড়ে কোন রকম খেয়ে লাগেজের অপেক্ষায় দিনাতিপাত করছেন প্রায় 100 হাজি। আর প্রতিনিয়তই কেউ না কেউ পড়ছেন এই লাগেজ বিড়ম্বনায়। আমরা 2 তারিখে এখানে আসছি, এখানে আমরা এখানে পড়ে আছি, আমরা কোনো মাল সামনা পাচ্ছি না। বলে এই ফ্লাইটে আসবি না ওই ফ্লাইটে আসবি। বাংলাদেশ বিমানটা এটাই মার দিচ্ছে বেশি, সৌদি এয়ারলাইন্স যেটা আসতেছে সুন্দরভাবে পাচ্ছে লাগেজ। আমার মক্কা মদিনার চেয়ে বড় হাত আমার এখানে, বুঝছেন। আমরা খাতে পাচ্ছি, নিতে পারছি, 2-3 দিন পর্যন্ত আমরা নিজের টুকটাক যাই খাচ্ছি। সীমাহীন দুর্ভোগের মধ্যে দিনের পর দিন বিমানবন্দরে লাগেজের অপেক্ষা করলেও হাজিদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত হজ ক্যাম্পের কর্মকর্তাদের দেখা মিলল অনেকটা খোঁজ গল্প করেই সময় পার করছেন তারা। বললেন হাজিদের এই দুর্ভোগের বিষয় কিছুই জানেন না, তবে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি জানতে পেরে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এই বিষয়টা আসলে আমার জানা নেই। আমি আমার যে 2 তারিখ থেকে যে লাগেজ পাই না, আমরা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখব। আমাদের কাছে যদি কমপ্লেন যারা এখানে কিছু করে থাকেন, সেক্ষেত্রে আমরা সরাসরি যোগাযোগ করে আমরা এটা তদারকি করছি। পবিত্র মক্কার দুঃসহ স্মৃতিকে সঙ্গী করে যে হাজিরা দেশে ফিরতে পেরেছেন তাদের প্রশ্ন, আর কত কষ্ট করতে হবে তাদের। বাড়িতে অধীর অপেক্ষায় যে স্বজনরা লাগেজ নিয়ে যেতে চান তাদের কাছে কি নিয়ে ব্যাগটা খারাপ হইব, তারা তো অবশ্যই, আমরা তো চাইলে করি ছেলে পেলে মা বাপ অবশ্যই জিনিসপত্র নিয়ে দেন, তা আমরা নিয়ে কি দেবো। আমরা বলি যে আমাদের মালপত্র দেন, ওই লাগেজগুলি দেন, কোনো কাজে দিব 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 কবে হবে এ পর্যন্ত কোনো কিছু খোঁজ নেয় না। দিনের পর দিন এভাবে অপেক্ষার প্রহর গুনলেও তাদের খোঁজ পর্যন্ত নেন না কর্তৃপক্ষ, এমন অভিযোগ রয়েছে হাজিদের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যত চেষ্টাই করা হোক না কেন, দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। সকালে মিরপুর ডিওএইচএসে নবনির্মিত বহুতল আবাসিক ভবনের উদ্বোধন করেন তিনি। এরপর বিদেশে শান্তিরক্ষা মিশন এবং পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদ ৬৮টি সশস্ত্র বাহিনীর কর্মকর্তার পরিবারের মাঝে ৭৪টি ফ্ল্যাট হস্তান্তর করা হয়। পরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে পিলখানার নির্মম হত্যাকাণ্ডের বিচার করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিচার কাজ বিলম্বিত করা, বিচারে বাধা দেওয়া সহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বিএনপিপন্থী আইনজীবীরা আসামিদের পক্ষ নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহতভাবেই আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে ঢাকা এবং রংপুরে দুটি ঘটনা বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার। এই ঘটনাগুলি দেখে মনে হয় যে এটা কোনো দুর্ঘটনা না, এটা খুব পরিকল্পিতভাবেই কোনো মহল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যে যখন আমরা একটা অর্জন করি বা বিদেশে প্রশংসিত হই, তখন এমন একটা ঘটনা হয় যাতে বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট হয়। তবে আমি এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে আজকে বাংলাদেশের অবস্থানটা আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন জায়গায় দাঁড়িয়েছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে পারবে না। এবং এই জন্য সরকারের সহযোগিতা চাই যে আপনারা সকলে সবসময় এই ব্যাপারে সতর্ক থাকবেন, যেন বাংলাদেশের এই অগ্রগতি ধারা কেউ ব্যাহত করতে না পারে। জাপানি নাগরিক কুনিও হোসের লাশ জাপান সরকারের 4 সদস্যের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়নি এখনো। লাশ হস্তান্তরের বিষয়ে এবং মামলার সার্বিক খোঁজ খবর নিতে দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিনিধি দলের যাবার কথা রয়েছে। এদিকে লাশ না নেয়ায় এখনো তা রংপুর মেডিকেলের মর্গে রয়েছে। এর আগে গত রাত 8:15টার দিকে প্রতিনিধি দলটি 1.5 ঘণ্টা ব্যাপী লাশ পর্যবেক্ষণ করেন, কিন্তু কখন লাশ গ্রহণ করবেন এ বিষয়ে তারা গণমাধ্যমে কোনো কথা বলেননি। এ সময় তাদের সঙ্গে ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ফরেনসিক বিভাগের চিকিৎসক রবি শঙ্কর মণ্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। এর আগে গতকাল বিকেলে জাপানের এই প্রতিনিধি দলটি রংপুরে যান। তারা কুনিও হোসের হত্যাকাণ্ডের ঘটনাস্থল কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রাম পরিদর্শন করেন। বন্দরনগরী চট্টগ্রামে জেএমবি, হুজি, হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পাশাপাশি ইসলামী সংগঠনগুলোর মধ্যে গোপন আঁতাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে গ্রেনেড বানানো এবং তা ব্যবহারের ক্ষেত্রে এ আঁতাত হয়েছে বলে সন্দেহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। সম্প্রতি এসব সংগঠনের আস্তানা থেকে উদ্ধার করা গ্রেনেড ছিল একই রকম। এ অবস্থায় এসব গ্রেনেডের কারিগরদের সন্ধানে নেমেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 বছরের বেশি সময় ধরে চট্টগ্রামে জঙ্গি সংগঠন জেএমবি, হরকাতুল জাহাদ হুজি, হিজবুত তাহরীর এবং শহীদ হামজা ব্রিগেডের বেশ কটি আস্তানায় হানা দিয়েছে র্যাব ও পুলিশ। সেসব আস্তানা থেকে উদ্ধার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন হাতে তৈরি বোমা এবং গ্রেনেড। এমনকি আলোচিত সমালোচিত হেফাজতে ইসলাম নিয়ন্ত্রিত লালখান বাজার মাদ্রাসা থেকেও উদ্ধারকৃত গ্রেনেড ছিল একই রকম, মূলত লোহার পাইপ, বল বিয়ারিং এর মতো দেশীয় প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করে তৈরি করা হচ্ছে এসব গ্রেনেড। জঙ্গি গোষ্ঠী যাদের কাছ থেকে আমরা বোমা উদ্ধার করেছি, হেফাজতের কাছে কিংবা এর আগের ঘটনায় জেএমবির কাছে একই ধরনের বোমা, আমার মনে হয় যে এর হয়তো একই জায়গায় তৈরি হয় এবং সেখান থেকে হয়তো তাদের কাছে সাপ্লাই আসে, এরকমটি হওয়ার একটা সম্ভাবনা আছে। হয়তো একই জায়গা থেকে প্রশিক্ষিত হয়ে তারা বিভিন্নভাবে তারা বিভক্ত হয়ে গেছে, সেই কারণে যে তাদের যে বোমা তৈরির যে উপাদান এবং উপকরণ সবকিছু হয়তো একই। গত সোমবার নগরীর কর্ণফুলী খোয়াজনগর এলাকায় জেএমবির আস্তানা থেকে উদ্ধারকৃত গ্রেনেডও ছিল একই ধরনের। তাই পুলিশের ধারণা জঙ্গি সংগঠনগুলির লক্ষ্য এবং উদ্দেশ্য এক হয়, গ্রেনেড তৈরির প্রশিক্ষণও চলছে একই জায়গায়। কারিগর যদি একজনই হয়ে থাকেন বা একই ধরনের একই মানের হয়ে থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বোমাগুলো পাওয়া গেলে সেটার ভিতরে সাদৃশ্য থাকতে পারে। এই অবস্থায় এসব গ্রেনেড তৈরির কারিগরদের সন্ধানে নেমেছে পুলিশ। যারা বোমার কারিগর, এই ধরনের বোমা কোথায় তৈরি হয়, কিভাবে এই জঙ্গিদের হাতে আসে, এই বিষয়ে
আমাদের অনুসন্ধান অব্যাহত আছে এবং আমরা এই বিষয়ে এদেরকে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, আগে জঙ্গি সংগঠনগুলো বড় সাইজের বোমা ব্যবহার করলো, নানা ঝুঁকির কারণে এখন ছোট সাইজের উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রেনেড তৈরি করছে। গত 23 সেপ্টেম্বর রাতে টাকা ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে মারা গিয়েছিল 2 জন জেএমবি সদস্য এবং এক ব্যবসায়ী। গত বছরের ফেব্রুয়ারি মাসে লালখান বাজার মাদ্রাসায় মারা যায় আরো 3 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জেএমবির 6 সদস্যকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। সকাল 10টায় গোয়েন্দা শাখার উপপরিদর্শক আফতাব হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানায় এই মামলা করেন। পুলিশ জানায়, অস্ত্র আইনের একটি মামলায় 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা অপর আরও 2টি মামলায় 6 জনের নামই উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একজন গ্রেনেড বিস্ফোরণ নিহত হয়েছে, 4 জন এখনও পুলিশ হেফাজতে রয়েছে, বাকি একজন পলাতক। এর মধ্যে 3 জনকে বায়েজিদ মাজারের ডাবল মার্ডার এবং সদরঘাটের ট্রিপল মার্ডারের 3টি মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানিয়েছে পুলিশ। সোমবার রাতে কর্ণফুলী থানার খোয়াজনগর জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গ্রেনেড সহ জেএমবির 5 সদস্যকে আটক করা হয়। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মোহাম্মদ হুসাইন কিশোরগঞ্জের মুসলিম প্রধানের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডির তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের বিরুদ্ধে হত্যাসহ প্রাথমিকভাবে 6টি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এদের মধ্যে মুসলিম প্রধানকে গ্রেপ্তার করা হলেও সৈয়দ মোহাম্মদ হুসাইন পলাতক। প্রতিবেদনটি আগামীকাল ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হবে। আমরা এই মামলায় সৈয়দ মোহাম্মদ হোসেন এবং তার সহযোগী মুসলিম প্রধান রাজাকারকে বিরুদ্ধে এই রিপোর্ট দিচ্ছি। মুসলিম প্রধান গ্রেপ্তার হয়েছে। আমাদের তদন্তে আসে যে এই সৈয়দ মোহাম্মদ হোসেন সৈয়দ মোহাম্মদ হাসানের চেয়ে অধিকতর ফেরুসাজ এবং বড় পার্কের থিয়েটার ছিলেন। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে সেই অভিযোগ আমরা এখানে 6টি অভিযোগ এনেছি। আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর 71 পর্যন্ত সুধীর সূত্রধর সহ 35 জনকে হত্যা করে, বাদল বর্মন সহ 4 জনকে নির্যাতন করে এবং 6 জন মহিলাকে ধর্ষণ করে। দর্শক, এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন। নতুন করে মেডিকেলে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। চলে যাচ্ছি তার কাছে। রাকিব, যারা বলেছেন তারা দাবি করছেন মেডিকেল ভর্তি ছাত্রছাত্রীরা, সে কারণে কিন্তু তারা সেই মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু মিছিলটি বাংলা মোটর ক্রস করে ঠিক কারওয়ান বাজারের মাঝামাঝি অবস্থান আছে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার ঠিক সামনে, অর্থাৎ কারওয়ান বাজারে সার্চ করা রয়েছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী কিন্তু অবস্থান নিয়েছে। এবং আমরা যতটুকু এখন বুঝতে পারছি, এখান থেকে ধারণা করা হচ্ছে হয়তোবা তারা মিছিলটি কারওয়ান বাজার মোড়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এদিক থেকে কিন্তু যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আগে জানিয়ে দিয়েছেন যে যদি তাদেরকে কোথাও বাধা দেওয়া হয় তারা কিন্তু সেখানেই বসে করবেন এবং তারা কিন্তু সেখানেই অবস্থান কর্মসূচি পালন করবেন। এখন দেখা যাক, আসলে আমরা একটু থেকে দেখেছিলাম কিন্তু সেরাটন মোড়েও কিন্তু তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল পুলিশ বাহিনী, কিন্তু তারা কিন্তু সে বাধা মানে নেই। তারা কিন্তু সে বাধা অতিক্রম করে কিন্তু সামনের দিকে চলে আসছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে কিছুটা উত্তেজনাপূর্ণ অবস্থা। একদিকে পুলিশ বাহিনী, একদিকে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা, দুপক্ষ মোটামুটি মুখোমুখি। তো এখন এখানে কি হয় দেখা যাক, আসলে কতটুকু এখানে আসলে উত্তেজনা ছড়াবে সেটি আসলে এখন বোঝা যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখানে ছাত্রছাত্রীরা এবং পুলিশ বাহিনী কিন্তু বেশ মুখোমুখি অবস্থানে রয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ধস্তাধস্তি চলছে। তারা কিন্তু পুলিশের বাধাই আপনি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানিয়ে নতুন করে মেডিকেলে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সে খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন মিছিল করেছেন মেডিকেলে ভর্তি শিক্ষার্থীরা। এদিকে নতুন করে এই আন্দোলনের সঙ্গে প্রগতিশীল ছাত্রজোট এবং ছাত্র ঐক্য একাত্মতা ঘোষণা করে। দুপুরে চট্টগ্রাম সমাবেশের ডাক দেন শিক্ষার্থীরা, তবে শুরুতেই পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় সমাবেশ। পরে শহরের প্রবর্তক মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একই দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে পরীক্ষার্থীরা। এ সময় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। এছাড়া রাজশাহী ও বরিশালে দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর কেরানীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছে ইহসাক নামে এক ব্যক্তি। এই ঘটনায় অভিযুক্ত ইহসাককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানার বন্দরগঞ্জে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, কয়েকদিন আগে ইহসাক মিয়া আরেকটি বিয়ে করেন। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার মধ্যরাতে স্ত্রী শাহেদা বেগমকে কুপিয়ে ও সৎ ছেলে ফয়সালকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী ইহসাক মিয়া। এই ঘটনায় আহত হয়েছেন নিহত ফয়সালের বোন জান্নাত। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে সকালবেলা এখানে আইসি 6টা বাজে আইনুল নামছি, নামার পর দেখছি মানুষ এখানে জড়ো হয়েছে। জিগেলাম কি হয়েছে, বলতে তোমার পাশের ঘরে 3টা খুন হয়েছে। 1 তারিখে তারা ভাড়া লইছে, হ্যাঁ হ্যাঁ জামাই হারে 3 পোলাপান 2টা আর বউরে খুন করে গেছে। রক্ত মাখা লোক জামা ছিল, ওই মেন রোডের থেকে ধরেছি। তা ভাই না বোনে বুঝি ধরেছি, ধরে আমরা কোথাও আসছে তা আমি দেশে যেতেছি অমনি তার ধরছি। সায়রা বেগমের নাম। এর সঙ্গেই তার আগে প্রেম ছিল, পরে বিয়ে হয়েছে অন্য জায়গা। তারপরে সে 12 বছর জেল খাটার পরে মেয়েটা আসছে, প্রায় 1 বছর আগে মেয়েটা আসছে। তারপরে মেয়েটা এসে আবার বিয়ে করছে, এটা তার বক্তব্য। তারপরে এখনো সে অসংলগ্ন কথা বলতেছে। তার সম্পূর্ণ সুস্থতা আসলেই আমরা আরো জানতে পারবো কোনো কিছু। আগামী বছরের মার্চ থেকে চালু হচ্ছে মোবাইলের ডিজিট পরিবর্তন না করে অপারেটর পরিবর্তনের প্রযুক্তি, মোবাইল ফোন নম্বর পোর্টেবিলিটি বা MNP। দুপুরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এতে গ্রাহকরা মোবাইল ফোনে একাধিক নম্বর ব্যবহার না করে একটি নম্বর ব্যবহারে উৎসাহিত হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। পৃথিবীর বিভিন্ন দেশে এই MNP সুবিধাটা আছে এবং এটা যদি আমরা সফল করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রাহকদের একটা বিশাল উপকার হবে। কারণ তারা যে অনেক সময় আমরা শুনি যে এখানে আমরা পাচ্ছি না, ইন্টারনেট কানেকশন নাই বা আমার মোবাইল ফোনে কল ড্রপ হচ্ছে, অনেক রকম অভিযোগ আছে। সেই অভিযোগ থেকে আমরা মুক্তি পেতে পারবেন গ্রাহকরা। সিলেটবাসীর বহুল প্রত্যাশিত কাঞ্জির বাজার সেতু আগামীকাল যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন। একই দিন তিনি সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট নগরীর যানজট নিরসনে সুরমা নদীর উপর কাজীর বাজার সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। 2008 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নিয়ে 2005 সালের ডিসেম্বরে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান কাজীর বাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে কয়েক বছর কাজ চলার পর 2009 সালের দিকে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পুনরায় নির্মাণ কাজ শুরু করে। এটা নিয়ে অনেকের মধ্যে অনেক সন্দেহ কাজ করেছিল যে আদৌ এই কাজটা শেষ হবে কিনা, কিন্তু মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় তাদের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যোগের কারণে আমার মনে হয় যে সড়ক জনপথ বিভাগ এই কাজটা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই সেতু নির্মাণের ফলে শিক্ষার্থী সহ সুরমা নদীর উভয় পারের বাসিন্দারা দারুণ খুশি। বর্ষার সময় পানি যখন থাকতো ভয় লাগতো যে নৌকা ডুবে যায় কিনা, আর এখন ব্রিজ হওয়াতে আমরা হেঁটে হেঁটে আসতে পারি। ব্রিজ হওয়ার পরে আমরা এই টাউনের ওই পার সদরে দক্ষিণ সদরে অনেক তাড়াতাড়ি যেতে পারি। 391 মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 45 কোটি টাকা। 2012 সালে পুনরায় নির্মাণ কাজ শুরু হলে 10 বছরে এই প্রকল্পের ব্যয় দাঁড়ায় 189 কোটি টাকায়। যে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছিল
এই ঠিকাদার 2011 সালে এই কাজটি ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে বর্তমান সরকার আবার এই কাজটি 2012 সালে শুরু করে। জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকা থেকে সিলেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক বিভাগ সচিব, মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ওখান থেকে এটা উদ্বোধন করবেন। একই সময় প্রধানমন্ত্রী 441 কোটি টাকা ব্যয়ে 32 কিলোমিটার দীর্ঘ ওসমানী বিমানবন্দর বাইপাস, কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দুপুর সময় আরো থাকছে। গাজীপুরের রিয়াজনগরে অভিযান চালিয়ে বিক্রয় ও পোষা নিষিদ্ধ 800 পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর, 2 জন আটক। বোকা বাক্সে বন্দি যেন পুরো দুনিয়া। এই টেলিভিশনের মধ্য দিয়েই পুরো পৃথিবীর সংস্কৃতি আর সভ্যতার সাথে পরিচয় ঘটছে শিশু কিশোরদের। আবার এই টেলিভিশনই পরিচয় করাচ্ছে নানা ধরনের সহিংসতার সাথে। সিনেমা কিংবা নাটকে দেখানো অ্যাকশন বা অপরাধমূলক অনুষ্ঠান কি প্রভাব ফেলছে শিশু মনে? সাম্প্রতিক ঘটনা বলছে এ প্রভাব সমাজের জন্য ক্ষতিকর। কিশোর বয়সের আত্মঘাতী সিদ্ধান্তে প্ররোচনা যোগাচ্ছে এই ধরনের অনুষ্ঠান। মনোবিজ্ঞানী মনে করেন এই বিষয়ে প্রয়োজন অভিভাবকের নজরদারি আর রাষ্ট্রের সঠিক নির্দেশনা। পারমিতা হিমা রিপোর্ট। বয়সটাই উচ্ছলতার, কিন্তু পাঠ্যপুস্তক আর পরীক্ষার বাইরে এই শিশু কিশোরদের জীবন বন্দি টেলিভিশনের পর্দায়। কি দেখছে তারা টেলিভিশনে? টেলিভিশন আমি 2-3 ঘন্টা দেখি, এবং আমি খেলাধুলাটা বেশি দেখি এবং মুভিটা বেশি দেখি। ছোটবেলা থেকে আমরা অ্যাকশন মুভি দেখে আসছি, তখন মনে করেন আমি নিজে নিজে মানুষের মাথার মধ্যে তখন হিউম্যান ব্রেনে তখন সেটা ঘুরঘুর করতে থাকে। তখন মানুষকে বলে আমি এই অ্যাকশনটা একজনকে মারবো, অ্যাকশনটা একজনকে মারবো। এই মনোবিজ্ঞানী মনে করেন এর বিরূপ প্রভাব পড়ছে তাদের মনে। যে ভায়োলেন্ট রোলটা প্লে করছে মুভিতে বা ভিডিওর মধ্যে, সে নিজেকে ওই জায়গায় প্লেস করে ফেলে, আইডেন্টিফাই করে সেও তখন চেষ্টা করে এই ধরনের কাজ। আগস্ট মাসে পাবনায় মারা যায় 11 বছর বয়সী আরাফাত রহমান। হত্যাকারী প্রতিবেশী 3 শিশুর কাছ থেকে জানা যায় টিভিতে দেখা অপহরণের দৃশ্য অনুকরণ করে তার গলায় ফাঁস লাগিয়েছিল তারা। একই সময়ে নাটোরে এক সহপাঠীকে খুন করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে এরা। আটকের পর স্বীকারোক্তিতে তারা বলেছে একটি হিন্দি সিরিয়াল দেখে টাকার জন্য খুনের পরিকল্পনা করেছিল 15 বছর বয়সী এই 3 কিশোর। এদিকে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে ক্রমেই বাড়ছে অপরাধী কিশোরের সংখ্যা। এবছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই সংশোধনাগারে আগত কিশোরের সংখ্যা পর্যবেক্ষণ করে এ তথ্য জানা যায়। তবে সংস্থাটির দায়িত্বরত কর্মকর্তা মনে করেন এ বিষয়ে পর্যাপ্ত গবেষণার অভাব রয়েছে। আমি মনে করি না যে ওটা দিয়ে এই শিশু কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতার বিস্তৃতিকে বিচার করা যাবে। আমাদের সুসংহত কোনো স্টাডি নেই। তবে এই মনোবিজ্ঞানী মনে করেন সামাজিক নানা অস্থিরতার কারণে বাড়ছে কিশোর অপরাধ। ওরা শিক্ষকদের কাছ থেকে কোনো আদর্শ পায় না, এদের সামনে কোনো স্বপ্ন নাই এবং হতাশাই তাদের সামনে সবচেয়ে বেশি। হতাশার ইম্প্যাক্টটা বা প্রভাবটা বিভিন্নভাবে বিকাশ পেতে পারে তাদের মধ্যে। কেউ হয়তো ক্রাইম করতে পারে, কেউ নিজেকে হার্ম করে, যেমন দেখতে পাই আমরা অনেকে আত্মহত্যা করে। উন্নত দেশগুলোর মতো রেটিং পদ্ধতি চালু করা হলে অভিভাবকদের জন্য সুবিধা হবে বলে মনে করেন এই মনোবিজ্ঞানী। আর এ ব্যাপারে সরকারি নীতিমালা প্রয়োজন বলেও মনে করেন তিনি। জাতীয়ভাবে কিছু নীতিমালা থাকা দরকার। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে এক গৃহকর্মীকে বহুতল ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। ভোরে নগরীর বাগমনিরামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মহানগর টাওয়ার থেকে নিচে কিছু পড়ার বিকট শব্দে বাইরে বের হন তারা। এ সময় মুন্নি নামে ওই গৃহকর্মীর লাশ বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। এ সময় তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা মুনির ও তার স্ত্রী হোসনে আরা সহ বাড়ির দারোয়ানকে আটক করা হয়। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লাভ ছাড়া আর কিছু হয় নাই, সাদও বন্ধ। আমি তো বলতে পারি না ও কিভাবে মারা গেল। আমি ভাই মুসলমান মানুষ, 5 ওয়াক্ত নামাজ রোজা করি। আমি স্যাররে বলছি আমি মিথ্যা বলবো না। রাগ করে অনেক সময় আমার ছেলের আমি এখন পর্যন্ত মারি, চট্টপর একটা দিছি। আমরা তো টর্চারই করি নাই, যেটা সত্য আমি বলতেছি, তাহলে আমি গোপনই রাখতাম। আমাকে দারোয়ান দাইয়া রুমের থেকে কলিং বেল মাইরা উঠাইছে, উঠাই আমি এসে দেখি মাইয়াটা এনে পড়েছিল। কারণ থেকে যখন পুলিশ আসছে উনি সাইড করতে উঠছে,
তখন তালা ছাদে তালা মারা ছিল। বিস্তারিত কোনো জিনিস না জেনে কোনো জিনিস বলাটা আসলে ঠিক হবে না এই মুহূর্তে। হ্যাঁ, অবশ্যই লাশটা ময়নাতদন্ত হবে, আমরা ময়নাতদন্তের জন্য পাঠাবো, ডাক্তারের ওপিনিয়ন নিব। বিল্ডিং এর সামনে একটা লাশ পাওয়া গেছে, 10-11 বছরের একটা কাজের মেয়ে। আমরা তদন্ত করে শেষ না করে বলা যাবে না, তদন্ত চলছে, আমরা তদন্ত করে দেখবো, দেখে তারপরে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। গাইবান্ধায় দিনে দুপুরে গুলি করে শিশু আহত করার ঘটনায় অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। রাজধানীতে আজ এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক মাসে বাংলাদেশে শিশু নির্যাতনের ঘটনার সংখ্যা ও ধরন ভয়াবহ আকার ধারণ করেছে। এসব ঘটনা দ্রুত এবং স্বচ্ছ বিচারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি। একটা অঞ্চলের নির্বাচিত প্রতিনিধি যদি এই ধরনের আচরণ করতে পারেন, তিনি প্রথম প্রশ্নটা আমরা তুলব যে তিনি নির্বাচিত প্রতিনিধির জায়গায় গেলেন কি করে। আমরা সেই ব্যক্তিকে সহজ ভাষায় আর ওই অবস্থানে দেখতে চাই না। আমাদের ইতিহাসে আছে, রাজনৈতিক যে ধারা সেটার মধ্যে রয়েছে যে কেউ যদি কোনো অপরাধ করে তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হতে পারে, এবং আমরা অবিলম্বে দেখতে চাই যে এই ব্যক্তিরও সংসদ সদস্য পদ বাতিল হয়েছে। বিদেশিদের ওপর হামলার আশঙ্কার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের এমন দাবি উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোনো রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দেয়নি। আজ সকালে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমাদের গোয়েন্দা সংস্থা যেগুলি বলেছিল সেগুলি আমরা সুনিশ্চিতভাবে আমরা করেছিলাম, অ্যাড্রেস করেছিলাম, কিন্তু আমরা কখনোই ভাবিনি, কখনই কোনো পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থা আমাদেরকে বলেনি যে বিদেশিদের উপর হত্যা হবে। আমাদেরকে বলছিলেন যে কয়টা কথার কথা বলছিলেন সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। গাজীপুরের রিয়াজনগরে অভিযান চালিয়ে বেচাকেনা ও পোষা নিষিদ্ধ 800 বন্য পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর। আটক করা হয়েছে 2 পাখি বিক্রেতাকে। বন অধিদপ্তর দাবি করেছে, তাদের তাড়া খেয়ে পাখি বিক্রেতারা রাজধানী ছেড়ে গাজীপুরে আস্তানা গেড়েছে। উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে কালো মাথা ও সাদা মুনিয়া, লাল মাথা টিয়া আর তোতা পাখি। সব মিলিয়ে পাখির সংখ্যা 800। বন অধিদপ্তর জানিয়েছে, বুধবার ভোররাতে গাজীপুরের চৌরাস্তার পাশে জিয়ানগরের একটি বস্তিতে অভিযান চালিয়ে এই পাখিগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় লাল মিয়া ও নজরুল নামের 2 পাখি বিক্রেতাকে। তারা দুজনই স্বীকার করলেন, একই অপরাধে আগেও বন অধিদপ্তর তাদের আটক করেছিল। আগে আমার আরেকবার ওয়ার্নিং দিয়েছিল, আমি এরকম বুঝে হাঁটতে পারি না যে জিনিসটা আসলে এরকম, আসলে এগুলো বেচা ঠিক না, মানবিক দৃষ্টি থেকেও খারাপ, আমার নিজেদের কাছেও খারাপ লাগে। সময়তে যখন রুটে গাড়ি দিয়ে একটা পাখি মারা যায়, এই যে পাখি আছে ব্যাপারী এরা দেয়া যায়, আমরা 2-1টা কিনে রাখি। এটাই বন অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী অঞ্চলের বিভিন্ন ক্ষেত ও আমবাগানে জাল পেতে এসব পাখি শিকার করা হয়। তারা জানান, ধরা পড়লেও শক্তিশালী বন্য পাখি চোরাচালানের সিন্ডিকেট অপরাধীদের জামিনে বের করে আনে। দেশের বন জঙ্গলে এই পাখিগুলো থাকে, এদের আবাসস্থল আসলে বনে। ফলে গভর্নমেন্টেই নির্ধারণ করছে যে বনের পাখি ধরা যাবে না, মারা যাবে না, বিক্রি করা যাবে না। মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি হয়, কিন্তু হায়ার কোর্ট থেকে আবার জামিন পেয়ে যায়, এটাই সমস্যা। তো এটার পিছনে কিন্তু শক্তিশালী একটা চক্র আছে। পরে উদ্ধার করা পাখি ও আসামিদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। 2 আসামিকে 1 বছর করে কারাদণ্ড দেন আদালত। অন্যদিকে সদুয়েক পাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এবং বাকি পাখিগুলো বোটানিক্যাল গার্ডেনে উড়িয়ে দেওয়া হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। গ্রিন টেকনোলজিকে কাজে লাগিয়ে এখন দেশেই নির্মিত হচ্ছে পরিবেশ বান্ধব কারখানা ও আবাসিক ভবন। কম খরচে দীর্ঘস্থায়ী এসব আধুনিক ভবন দেশের দুর্যোগপ্রবণ এলাকায় নিরাপদ আবাসনের নিশ্চয়তা দেবে বলে জানালেন এই খাতের উদ্যোক্তারা। পাশাপাশি বিল্ডিং অটোমেশনকে কাজে লাগিয়ে ভবনের সার্বিক ব্যবস্থাপনায় জ্বালানি সাশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও মনে করছেন তারা। আর এসব স্মার্ট টেকনোলজিকে কাজে লাগিয়ে ভবন ব্যবস্থাপনায় জ্বালানির অপচয় রোধ ও নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানোর পরামর্শ এ খাতের বিশেষজ্ঞদের। বিস্তারিত দেখুন এজি মাহমুদের প্রতিবেদনে। এভাবেই একের পর এক ইপিএস স্যান্ডউইচ প্যানেল বসিয়ে তৈরি হচ্ছে বাড়ির দেয়াল। বাইরে বিশেষ ধাতব পাত ও ভেতরে পলিস্ট্রেন জাতীয় পদার্থ দিয়ে নির্মিত এই প্যানেল জোড়া দিয়ে এমন একটি বাড়ি তৈরি করতে সময় লাগবে মাত্র 7 থেকে 8 ঘন্টা। এতে প্রয়োজন হচ্ছে না কোনো সিমেন্ট, রড, ইট, কংক্রিট কিংবা অন্যান্য নির্মাণ সামগ্রী।
ফলে ভবনের নির্মাণ ব্যয় কমার সঙ্গে সঙ্গে থাকছে আগুন, তাপ ও শব্দ প্রতিরোধের সুবিধা। শুধু তাই নয়, সাধারণ ভবনের নির্মাণ উপকরণের তুলনায় কম ওজনের এই প্যানেল ভূমিকম্প প্রবণ ও বন্যা কবলিত এলাকায় বসবাসকে নিরাপদ করে তুলবে বলে জানালেন প্রস্তুতকারকরা। টিনেরই ঘর যদি পার্টলি সেমি পাকা করে উপরে টিন দেই, সেটা যে কস্ট, তার থেকে অনেক কস্ট এটা কম পড়ে। এই যে প্রোডাক্টটা খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করা গেল, বাস উপযোগী এবং টেকসই, ট্রান্সফারেবল, যে কোনো সময় ডিসমেন্টাল করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাচ্ছে। এমনই পরিবেশ বান্ধব আবাসন ও কারখানা ভবনের ব্যবস্থাপনায় জ্বালানি সাশ্রয়ে কাজ করছে বিল্ডিং অটোমেশন। এই প্রযুক্তিতে মোবাইল কিংবা ট্যাবের একটি অ্যাপসের মাধ্যমে পুরো ভবনের আলোর ব্যবহার, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব বলে জানালেন উদ্যোক্তারা। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে 24 ঘন্টার পর্যবেক্ষণের ও সিকিউরিটি অ্যালার্মের ব্যবস্থা। অটোমেশন শুনলে অনেকে ভাবে যে খুব লাক্সারিয়াস প্রোডাক্ট, প্রচুর এক্সপেন্সিভ, আসলে না। আমরা একটা সিম্পল একটা বাসা 10,000 টাকা থেকে শুরু করতে পারি এবং এটা 50,000 টাকার মধ্যে ফুল একটা ফ্ল্যাট আমরা কমপ্লিট করে দিতে পারি। আর অ্যাপসটা আমরা টোটালি ফ্রি করে দিই, বেসিক অ্যাপসটা, এটা কাস্টমারের চাহিদা মতো আমরা তৈরি করে দিই। ভবনে ব্যবহৃত বিদ্যুতের 60% বাতি জ্বালাতে খরচ হয় উল্লেখ করে বিশেষত আলোক নিয়ন্ত্রণে জ্বালানি সাশ্রয়ী বিল্ডিং অটোমেশন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর গুরুত্ব দিলেন এ খাতের বিশেষজ্ঞরা। এছাড়াও বহুতল আবাসিক ভবন, কারখানা ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় স্মার্ট টেকনোলজি ব্যবহার বাড়ানোর কথাও জানালেন তারা। স্মার্ট টেকনোলজি চলে আসে, তাইলে আর ওই ইনফরমেশনটা আমাকে ওই টিপ দিয়ে জানতে হবে না, ওই ইনফরমেশনটা অটোমেটিক্যালি চলে আসবে আমার এখানে। অটোমেশন যেটা আমরা বলতে চাইতেছি যে বাড়ি ঘরের আমি যখন ঢুকবো তখন বাতিটা জ্বলবে, আমি যখন বেরিয়ে যাব বাতি নিভে যাবে। জ্বালানির খরচ কমিয়ে ভবনে অটোমেশনের ব্যবহার বাড়াতে জনসচেতনতা ও প্রচার প্রচারণা বাড়ানোর কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদি মানুষ এটার উপকারিতা বুঝতে পারে। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। কমপ্লায়েন্স বিষয়ে নতুন নতুন শর্ত দেওয়ার পরও বিদেশি ক্রেতারা এখনও পোশাকের দাম বাড়াচ্ছে না। তবে দেশের পোশাক শিল্পের স্বার্থে কমপ্লায়েন্স ইস্যুতে সব রকম চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোক্তারা তৈরি। সকালে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে লিভাস টেক্সটাইল লিমিটেডের সঙ্গে বিকেএমই এর পরামর্শক চুক্তিসই অনুষ্ঠানে একথা বলেন সংগঠনটির প্রথম সহসভাপতি আসলাম সানি। চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান এবং বিকেএমই এর সহসভাপতি আসলাম সানি। সম্প্রতি পরিবেশ বান্ধব ও কমপ্লায়েন্স কারখানা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে লিড সার্টিফিকেট অর্জন করেছে লিভাস। এই চুক্তির মাধ্যমে আরও উন্নত কারখানা গড়ে তোলা এবং অন্য কারখানাও পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে উদ্বুদ্ধ হবে বলে মনে করে বিকেএমই। এখন পর্যন্ত আরও 105টি কারখানা পরিবেশ বান্ধব করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে নিট শিল্পের সংগঠন বিকেএমই। বিদেশিরা যখন বলে যে আমরা টাকা দিব, এই টাকা কিন্তু আমাদের টাকাই, টাকা দেওয়া হয়েছে বলছে মাত্র 20 কোটি টাকা। 20 কোটি টাকা ফ্যাক্টরি হবে না, 20 কোটি টাকা তো প্রাইমারি লেভেলের কাজও হবে না। এইটা ইমিডিয়েটলি 100 কোটি টাকা পর্যন্ত বর্ধিত করার জন্য আজকে বিকিমির মাধ্যমে, আপনাদের মাধ্যমে বিকিমি থেকে অনুরোধ করছি। অ্যাকর্ডের সার্টিফিকেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই কর্মযজ্ঞগুলি শেষ হওয়ার পরে বাংলাদেশের ফ্যাক্টরি একটা ওয়ার্ল্ড ক্লাস ফ্যাক্টরি এবং আগামী 50 বছরের জন্য একটা ভিত্তি তৈরি হবে। 2021 সালের মধ্যে $50 বিলিয়ন এক্সপোর্ট করার যে টার্গেট সেট করছি, সেই টার্গেটকে অ্যাচিভ করার জন্য ত্বরান্বিত করবে। শরীয়তপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরছেন জেলেরা। তবে পর্যাপ্ত সরকারি সাহায্য না পেয়ে পেটের দায়ে মাছ ধরছেন বলে জানিয়েছেন তারা। এদিকে লোকবল সংকট ও দ্রুতগামী নৌযান না থাকায় অভিযান ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। আর জেলা প্রশাসন বলছে নিষেধাজ্ঞা অমান্যকারীদের আইনের আওতায় শাস্তি দেওয়া হচ্ছে। মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইলিশের অভয় আশ্রম শরীয়তপুরের 4 উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ নিধন করছে শত শত জেলে নৌকা। 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। আর নিষেধাজ্ঞা অমান্য করেই মহা উৎসবে ইলিশ ধরছেন জেলেরা। তবে সরকারি সাহায্য পর্যাপ্ত না হওয়ায় ঋণ পরিশোধ সহ পেটের দায়ে অনেকটা বাধ্য হয়েই মাছ ধরছেন বলে জানিয়েছেন তারা। সংসার চালানোর জন্য কোনো যোগ্যতা নেই, যার জন্য আমরা নদীতে মাছ ধরি। সরকার যে চাল দেয়, এই চাল তো আমরা ঠিক মতো পাই না। শুধু চাউলেই তো আমাদের সমস্যা শেষ হয় না। মহাজনরা যে টাকা পয়সা আনছে, লোন দিয়েছে, লোনের কারণে তো মনে করেন মাছ না ধরতে পারলে তো আমরা লোন দিতে পারতাছি না।
এদিকে লোকবল সংকট এবং দ্রুতগামী নৌযান না থাকায় অভিযান সফল করা যাচ্ছে না বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এর রক্ষাকল্পে সবারই যার যার অবস্থান থেকে সম্পূর্ণ রকম সাহায্য করতে হবে, যাতে আমরা আমাদের জাতীয় মাছটাকে টিকিয়ে রাখতে পারি। দ্রুতগামী ভেহিকেল এবং আরো জনবল কিভাবে সাপোর্ট দেওয়া যায় এই কর্মসূচিতে সফল করার জন্য, এটা আমি আমার পক্ষ থেকে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। অবশ্য জেলা প্রশাসন বলছে অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা সহ জেলেদের জেল জরিমানা করা হচ্ছে। বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শরীয়তপুরে লক্ষাধিক জেলে রয়েছেন, আর বর্তমানে প্রতিদিন প্রায় 10,000 জেলে নদীতে মাছ ধরছেন। সময় সংবাদ, শরীয়তপুর। যশোরে দিনরাত চলছে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরির কাজ। দেবী দুর্গাকে সাজাতে অক্লান্ত পরিশ্রম করছেন ভাস্কররা। তবে কারিগররা বলছেন বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা তৈরির কাজ এগুলেও রং তুলির কাজ এখনো অনেকটাই বাকি। তবুও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা মণ্ডপগুলোতে পৌঁছে দেওয়ার আশা করছেন তারা। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালালউদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেবীর আগমনের বাকি মাত্র আর কটা দিন। অন্যান্য বছর এই সময় প্রতিমা তৈরির কাজ অনেকটা এগিয়ে গেলেও বৈরী আবহাওয়ায় এবছর পিছিয়ে পড়েছে প্রস্তুতি। তবুও দিনরাত এক করে দেবীকে সাজিয়ে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারিগররা। বৃষ্টি হওয়াতে আমরা সময় মতো কাজে হাত দিতে পারিনি, বিভিন্ন অসুবিধে, গ্রাম্য একটা ব্যাপার আছে। কাল পরশুর ভিতরে আপনার রং আমরা করে দিয়ে ছাড়িয়ে দিতে পারবো, ইচ্ছা আছে, কিন্তু বৃষ্টির জন্য আমাদের এটা পিছিয়ে গেছে। এবার আমাদের কাজের চাহিদা খুব বেশি, দিন রাত মানে কাজ করতে হইতেছে। আমাদের এই বছরটা বৃষ্টির কারণে একটু কাজের সমস্যা হয়েছে, ভক্তদের ঠাকুর দেওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছে, কাজে খুব ব্যস্ত এখন। 19 অক্টোবর শুরু হবে ষষ্ঠী পূজার লগ্ন, 20 অক্টোবর সপ্তমী এবং 21 অক্টোবর মহা অষ্টমী, সন্ধি পূজা এবং কুমারী পূজা। 22 অক্টোবর আমাদের মহানবমী এবং বিজয় দশমী কৃত। আমাদের ওই দিনের যে সকল মা বোনেরা সবাই এখানে আসবেন এবং মায়েকে প্রদক্ষিণ করে আমাদের পূজা সমাপ্ত হবে এবং ওই রাত্রে আমাদের দুর্গা দেবীর বিসর্জন হবে। এবছর যশোর জেলায় 636টি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে। এবার অন্যান্য বছরের তুলনায় রঙের ব্যবহারেও বৈচিত্র্য এসেছে বলে জানিয়েছেন কারিগররা। সময় সংবাদ, যশোর। গাইবান্ধার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নেই স্বাস্থ্যসম্মত টয়লেট। আর যেসব প্রতিষ্ঠানে টয়লেট রয়েছে সেগুলো নোংরা ও ব্যবহার অনুপযোগী। পাশাপাশি নিরাপদ পানি ও সাবানের ব্যবস্থাও নেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। চিকিৎসকরা বলছেন এতে স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছে ছাত্রছাত্রীরা। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রায় 1200 শিক্ষার্থীদের জন্য 6টি টয়লেট থাকলেও 3টি ব্যবহার অনুপযোগী, বাকি 3টিও স্বাস্থ্যসম্মত নয়। ময়লা দুর্গন্ধ তো আছেই, টয়লেট ব্যবহারের পর হ্যান্ড ওয়াশের ব্যবস্থা পর্যন্ত নেই। একই অবস্থা গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় সহ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় দুর্ভোগের শেষ নেই শিক্ষার্থীদের। প্রায় সময় দেখা যায় যে বাথরুমের অবস্থা খুব খারাপ, জঘন্য গন্ধ বের হয়। তারপর এখানে হাত ধোয়ার জায়গা আছে কিন্তু সাবান নেই। হ্যান্ড ওয়াশ থাকা দরকার হাত ধোয়ার জন্য, তারপর বেসিন থাকা দরকার। আমাদের স্কুলের প্রধান শিক্ষকের জন্য একটি টয়লেট, 20 জন শিক্ষকের জন্য একটি টয়লেট, কিন্তু আমাদের 1200 ছাত্রের জন্য 3টে টয়লেট। স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে শিক্ষার্থীরা মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন চিকিৎসকরা। এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত তারা হাইজিনিটি এবং স্যানিটেশন সম্পর্কে খুব একটা অবগত নয়। উপযুক্ত পরিবেশ তাদেরকে তৈরি করে না দেওয়া হয়, সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিলেন এই শিক্ষক। আমরা ব্যক্তিগত উদ্যোগে স্কুলের ফান্ডিং করার চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে 6টা টয়লেট করবো, আমরা উজুখানা করব,
এবারে নির্দেশনা দেওয়া হয়ে গেছে। আর এজন্য শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করলেন এই গবেষণা কর্মকর্তা। আমরা এটা ডিডি অফিস ডিজি অফিসে প্রতিবেদন পাঠাই, ওনারা হয়তো ভাইস ভাষা এগুলো দেখে যান। আবার আমাদের যে শিক্ষা প্রকৌশল এনাদের তরফ থেকে এইগুলো দেখার জন্য বলা হয়েছে, ওনারা হয়তো প্রতিষ্ঠান বেশি, যার জন্য আর প্রত্যেক বছরে যে পরিমাণ বাজেট আসে সে পরিমাণ বাজেট দিয়ে মেকআপ হয় না। গাইবান্ধা জেলায় সরকারি বেসরকারি মিলে 367টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। একটি বেসরকারি সংগঠনের জরিপ মতে এসব প্রতিষ্ঠানে গড়ে 121 জন শিক্ষার্থীর জন্য মাত্র একটি টয়লেট রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সিরিয়ায় আইএসের 12টি অবস্থানে রুশ বিমানগুলো আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার চালানো এই হামলায় জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্র গুদাম সহ বেশ কিছু স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় বলে দাবি করে রুশ সরকার। এছাড়া ইরাক চাইলে দেশটিতে আইএস দমনে বিমান হামলা চালাতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রুশ সংসদীয় স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো। এদিকে রুশ যুদ্ধবিমানের তুরস্কের আকাশসীমা লঙ্ঘন নিছক দুর্ঘটনা নয় বলেই মনে করছে নেটো। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ায় আইএস জঙ্গিদের দখল করে রাখা দেইর এজ-জোর ও ইদলিবে অন্তত 20 দফা হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো। এ সময় কমপক্ষে 12টি আইএস অবস্থানে আঘাত হানতে সক্ষম হয় রুশ বাহিনী। এগুলোর মধ্যে রয়েছে আইএসের অস্ত্র গুদাম, প্রশিক্ষণ কেন্দ্র সহ বেশ কিছু স্থাপনা। এছাড়াও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো দাবি করে হামলা থেকে বাঁচতে জঙ্গিরা আশপাশের মসজিদগুলোতে আশ্রয় নিচ্ছে। শুধু তাই নয়, মসজিদে অস্ত্র আর গোলাবারুদ মজুত করছে বলেও দাবি তাদের। ইতোমধ্যে দাবির সপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে রুশ সরকার। এ পরিস্থিতিতে রাশিয়ার সংসদীয় স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো জানিয়েছেন, প্রয়োজনে সিরিয়ার মতো ইরাকেও ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে পারে রাশিয়া। তবে সেজন্য ইরাক সরকারকে রুশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাইতে হবে। যদি আনুষ্ঠানিকভাবে ইরাক সরকার অনুরোধ করে আইএস নির্মূলে আমাদের সহায়তা প্রয়োজন, তাহলে আমরা তা গুরুত্বের সাথে বিবেচনা করব। আরেকটি বিষয় হচ্ছে, সিরিয়ায় বাশার আল আসাদের চলে যাওয়া কোনো সমাধান আনবে না, কারণ দেশটির মূল সমস্যা জঙ্গিবাদ। ওই দানবকে ধ্বংস করতে সবাইকে যৌথভাবে কাজ করতে হবে। এদিকে রুশ যুদ্ধবিমানের তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকে অপ্রত্যাশিত বর্ণনা করে নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, নেটো আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এছাড়া নেটোর সাথে রাশিয়ার সাম্প্রতিক উত্তেজনা কমাতে রুশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাশিয়ার যুদ্ধবিমান দীর্ঘ সময় ধরে তুরস্কের আকাশসীমায় ছিল এবং তারা এর যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেনি। রাশিয়ার এই আচরণ মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো অস্থিতিশীল করে তুলতে পারে। আমি আশা করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। ন্যাটো মহাসচিবের এই বক্তব্যের মধ্যেই বেলজিয়াম সফরে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানালেন, তুরস্কের মতো বন্ধু হারালে রাশিয়ার জন্য তার পরিণতি ভালো হবে না। তাদের ভাবা উচিত, তুরস্কের মতো মিত্রকে হারানো তাদের জন্য কি ক্ষতি বয়ে আনতে পারে। রাশিয়া সিরিয়ায় আসাদকে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, আবার একই সাথে আমাদের আকাশসীমাও লঙ্ঘন করছে। রাশিয়াকে সাবধান করে বলছি, এ ধরনের আচরণ আমরা মোটেই সহ্য করব না। এর আগে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, শনিবার খারাপ আবহাওয়া এবং বিমান চালনার ভুলের কারণে তাদের বিমান কয়েক সেকেন্ডের জন্য তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ে। এছাড়া দ্বিতীয়বার আকাশসীমা লঙ্ঘনের সোমবারের তোলা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় রাশিয়া। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ভূমধ্য সাগরে মানব পাচার রোধে নতুন করে অভিযান শুরু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে সোফিয়া। এর অধীনে অভিযান পরিচালনাকারী ইউরোপীয় দেশের নৌবাহিনীর জাহাজগুলো সন্দেহভাজন যে কোনো জাহাজ ও নৌযানকে তীরে নিয়ে যাওয়া সহ অনুসন্ধান, জব্দ বা জলসীমা থেকে বের করে দিতে পারবে। এদিকে আরও কয়েক লাখ সিরীয় শরণার্থী দেশটি থেকে ইউরোপের দিকে যাত্রা করতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করেছে তুরস্ক। মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বরাতে একথা জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, তুরস্ক সফরে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় তাকে এই সতর্কবার্তা দেওয়া হয়। টাস্ক আরও বলেন, তুর্কি কর্তৃপক্ষ আশঙ্কা করছে কিছুদিনের মধ্যেই সিরিয়ার আলেপ্পো ও এর আশপাশের এলাকা থেকে প্রায় 30 লাখ শরণার্থী দেশ ছাড়তে পারে।
এদিকে একই দিন ম্যাসেডোনিয়া থেকে কয়েক হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে সার্বিয়া পৌঁছেছে। এছাড়া নৌকায় সাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাবার সময় 150 অভিবাসীকে উদ্ধার করেছে লিবীয় কোস্টগার্ড সদস্যরা। এসএ গেমসে প্রস্তুতির খবর। আর 3 মাসেরও কম সময় বাকি। সামনের বছর জানুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান গেমসের জন্য সাভার বিকেএসপিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে দেশের বাস্কেটবল খেলোয়াড়রা। কিছু ইনজুরির সমস্যা থাকলেও আগের আসরের ফলাফল ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। তবে নিজেদের প্রস্তুতি যাচাই করার জন্য দেশে বা বিদেশে ম্যাচ খেলাটা জরুরি বলে মনে করেন তারা। কোর্টের উপর আছড়ে পড়ছে পড়ন্ত বিকেলের স্তিমিত সূর্য, কিন্তু স্বপ্নটা এমন স্তিমিত নয়। দক্ষিণ এশিয়ার অলিম্পিক্স খ্যাত সাউথ এশিয়ান গেমসে বড় কিছু করার লক্ষ্য নিয়েই 3 মাস ধরে অনুশীলন করছে বাংলাদেশ বাস্কেটবল দল। তবে সবার আগে লক্ষ্য 2010 এসএ গেমসের ফলাফল ধরে রাখা। সেবারের দৌড়ে শক্তিশালী আফগানিস্তান আর ভারতের পেছনে পড়ে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। তবে এরপর 2013-তে বিশ্ব বাস্কেটবল ফেডারেশন ফিবার টুর্নামেন্ট এশিয়া সাবা চ্যাম্পিয়নশিপ জয় করে দেশের বাস্কেটবল খেলোয়াড়রা, যার মধ্য দিয়ে বাস্কেটবল ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশ। বছর দুয়েক আগে সে সাফল্য আর 2010 এসএ গেমসের 3য় স্থান। দক্ষিণ এশিয়ান গেমসের পরবর্তী আসরের আগে ঝুলিতে থাকা এমন দু একটি অর্জন থেকেই অনুপ্রেরণা খুঁজছেন খেলোয়াড়রা। 2010-এ ব্রোঞ্জ পাইছিলাম, তো এবার আশা করতেছি যে রৌপ্য পাওয়ার জন্য ওইভাবেই তো প্র্যাকটিস করতেছি। 2010 সালে যে এসএ গেমস ছিল তখন আমরা ট্রেনিং করার জন্য মালয়েশিয়া গিয়েছিলাম আর কি, গেম প্র্যাকটিস করার জন্য। সো এবার হয়তো বা টার্গেট আছে, আমি শুনেছিলাম যে বাইরের দেশে নিয়ে যাবে ট্রেনিং করার জন্য। সো এখনো প্র্যাকটিস করতেছি। তবে উচ্চতা আর কৌশল এ দুটি জায়গায় পিছিয়ে আছে শিষ্যরা, এমনটাই ভাষ্য কোচদের। তারপরও আশাবাদী তারা। স্কিলের উপর আমরা অনেক বেশি জোর দিচ্ছি, আমার সাথে আমার আরো 2জন কোচ আছে, তো আমরা স্কিলের উপর দিচ্ছি এবং ইন্ডোরেন্সটা, দমের ব্যাপার। আমরা যখনই লাস্ট মোমেন্টে আমাদের দমের প্রবলেম হয়ে যায়, আমাদের ইন্ডিয়া ছাড়া সবাইকে টার্গেট করে নিচ্ছি, যেহেতু আমরা আমাদের পূর্বের হারানো অভিজ্ঞতা বাকিগুলোকে আছে, সুতরাং ইনশাল্লাহ ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নিছি। বর্তমানে 20 জন খেলোয়াড় নিয়ে চলছে ক্যাম্প। শীঘ্রই এর মধ্য থেকে বাছাই করে 12 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। 2016 এসএ গেমসের ভেন্যু শিলং গুয়াহাটির মঞ্চ থেকে দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে তার আগে যে প্রস্তুতিটা হওয়া চাই দুর্দান্ত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার একটি অন্যরকম ফ্যাশনের খবর। জামা কাপড় কিনতে গিয়ে বামন কন্যাদের অনেক সময় হেনস্থা হতে হয়। পছন্দসই মাপ মতো তো পাওয়াই যায় না, সেখানে ফ্যাশন তো অনেক দূরের কথা। কিন্তু এবারের প্যারিস ফ্যাশন উইকে বামনদের জন্য নামি দামি সব ডিজাইনাররা তৈরি করেছেন অসাধারণ সব পোশাক। শুধু তাই নয়, সেই পোশাক পরে রানওয়েতে হেঁটেছেন বামন কন্যা মডেলরাও। ফ্যাশন শোর রানওয়েতে হাঁটতে গেলে নাকি লম্বা হওয়া বাধ্যতামূলক, কিন্তু প্যারিস ফ্যাশন উইকে এবার এমন বামন কন্যাদের দেখা গেল ক্যাটওয়াক করতে। ন্যাশনাল ডোয়ার ফ্যাশন শোতে অংশগ্রহণকারী সবার উচ্চতা ছিল 4 ফুট 4 ইঞ্চি। মডেল হতে হলে লম্বা হতে হবে, এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে তারা সদর্পে হেঁটেছেন রানওয়েতে। নিউ ইয়র্কের ক্রিয়েটিভ বিজনেস হাউসের নামি দামি সব ডিজাইনারের নকশা করা পোশাক পরে তারা উপস্থিত হন মঞ্চে। অভিনব এই ফ্যাশন শোর আয়োজক ফরাসি প্রতিষ্ঠান ডানানোস বা গিভ দেম আ চান্স। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটি জিনিস সবাইকে বলতে চাই, ফ্যাশন সবার জন্য, আর সবাইকে একটি সুযোগ করে দেওয়া উচিত। ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত এই বামন কন্যা মডেলরাও। আমি সব সময় মডেল হতে চেয়েছিলাম, কিন্তু আমার উচ্চতাই সবচেয়ে বড় বাধা ছিল। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হলো। ফ্যাশন শোর দর্শক সারিতেও দেখা যায় বামন কন্যাদের উপস্থিতি। এই ব্যতিক্রমী ফ্যাশন শোর ধারণার জন্য আয়োজকদের সাধুবাদ জানান তারা। এ নিয়ে তৃতীয়বার এই ফ্যাশন শোর আয়োজন করা হলো। আগামী বছর টোকিও ফ্যাশন উইকেও বামন কন্যাদের নিয়ে ফ্যাশন শোর আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার।
দেশকে অস্থিতিশীল করার যত ষড়যন্ত্রই হোক কোনোভাবেই তা সফল হতে দেওয়া হবে না, মিরপুর সেনানিবাসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ইসলামী সংগঠনগুলোর মধ্যে গোপন আতাতের অভিযোগ, অস্ত্র তৈরির প্রশিক্ষণও একই জায়গায়, কারিগরদের সন্ধানে মাঠে নামল পুলিশ। মানবতা বিরোধী অপরাধ মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসাইন ও কিশোরগঞ্জের মুসলিম প্রধানের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত, গণহত্যা সহ 6টি অভিযোগ। মেডিকেলের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে র্যালি, পুলিশের বাধা, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট। এবং হজ করে দেশে ফিরে লাগেজের অপেক্ষায় দিনের পর দিন বিমানবন্দরে অবস্থান করতে হচ্ছে অনেক হাজিকে। কর্তৃপক্ষ বলছে তারা কিছুই জানেন না। দর্শক, এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।